স্টাডি অ্যাব্রোড কিভাবে আপনার লাইফ চেঞ্জ করতে পারে। আজকের ভিডিওতে আমি কথা বলবো 4টা বিষয় নিয়ে, যে 4টা বিষয়ের মাধ্যমে আপনিও দেখতে পারবেন যে আপনার স্কিল বলেন বা আপনার ডেভেলপমেন্ট বলেন কিভাবে ইম্প্যাক্ট ফেলে আপনার স্টাডি অ্যাব্রোড। সো সেই 4টা বিষয়ের মধ্যে নাম্বার 1 হলো পার্সোনাল গ্রোথ। তো পার্সোনাল গ্রোথ আমি আসলে বলার আগে আমি একটা বিষয় বলতে চাই, যেই ছেলেটা দেশের বাহির থেকে পড়াশোনা করছে এবং তারই বন্ধু দেশের ভিতরে পড়াশোনা করছে, তাদের মধ্যে আসলে কি ধরনের পার্সোনাল গ্রোথের পরিবর্তন আসে। দেখেন, একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে থেকে পড়াশোনা করে, তাকে হয়তো বা যাওয়ার সময় তার ফ্যামিলি একটা সার্টেন অ্যামাউন্ট টিউশন ফিস পেমেন্ট করে দেয়, অথবা তাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি তার সাথে দিয়ে দেয়। বাকিটা কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু ট্রাই করে তার পড়াশোনার পাশাপাশি যে পার্ট টাইম জব করে সে হয়তো তার অ্যাকোমোডেশনের কস্টিং তুলছে, বা সে তার টিউশন ফিসে কিছুটা হলেও সাপোর্ট দিতে পারছে। এবং অন দ্য আদার হ্যান্ড, তার ফ্রেন্ড যে বাংলাদেশ থেকে পড়াশোনা করছে, সে তার বাবার টাকাতে পড়াশোনা করছে। সে সকাল 10টার সময় সে ঘুমের থেকে উঠে তার মার হাতের রান্না খেয়ে তার মা তাকে ব্রেকফাস্ট তৈরি করে দেয়, এবং সেই ব্রেকফাস্ট খেয়ে সে তার ইউনিভার্সিটি যাচ্ছে। ইউনিভার্সিটি গিয়ে সারাদিন সে তার বন্ধু বান্ধবের সাথে ক্লাস করতেছে, তার ফ্যাকাল্টির সাথে কথা বলছে। কথা বলার পরে হয়তো সে দুপুরবেলা সে বাসায় চলে আসছে, এবং বাসাতে কিন্তু তার মা তার জন্য রান্না করে রেখে দিয়েছে দুপুরে লাঞ্চ। তো এইভাবে কিন্তু একটা বাংলাদেশি স্টুডেন্ট যারা পড়াশোনা করে তাদের আসলে স্টাডির লাইফটা এইভাবে যায়। অন দ্য আদার সাইড, যে ছেলে আসলে দেশের বাইরে থেকে পড়াশোনা করছে, সে কিন্তু তার ঘুমের থেকে সকাল 8টার সময় উঠে তার নিজের ব্রেকফাস্ট তার নিজে তৈরি করতে হচ্ছে। সেই ব্রেকফাস্ট খেয়ে সে ইউনিভার্সিটি যাচ্ছে, ইউনিভার্সিটি থেকে সে ক্লাস শেষ করে আবার সে কাজে আসছে, এবং তার টিউশন ফিজও সে পেমেন্ট করতেছে, এবং তার অ্যাকোমোডেশন লিভিং কস্ট সে পেমেন্ট করতেছে। সো আপনি এখন ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন যে আসলে সে ছোটবেলা থেকে বা তার ব্যাচেলার লাইফ থেকে বা তার মাস্টার্স লাইফ থেকে কিন্তু সে ইন্ডিপেন্ডেন্টলি তার লাইফটা লিড করছে, যে দেশের বাইরে পড়াশোনা করছে, এবং সে কিন্তু তার লাইফের প্রতি অনেক কিছু রেসপন্সিবল হয়ে যায়। তার মধ্যে কিছু ভালো হ্যাবিট তার ক্রিয়েট হয়, তার নিজের কাজ নিজের করা, তার নিজের টিউশন ফিজ ম্যানেজ করা। এবং যেই ছেলে দেশের বাংলাদেশে বসে পড়াশোনা করছে, সে তার বাবার টাকায় বা তার ফ্যামিলির টাকায় সে পড়াশোনা করছে, এবং সে আসলে কিন্তু লাইফটা কতটুকু স্ট্রাগল হতে পারে, বা লাইফের মধ্যে আসলে আমার কি কি জিনিস ডেভেলপ করা উচিত একটা অ্যাডভান্স পর্যায়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু আসলে আমরা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করি আসলে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মধ্যে এই হ্যাবিটটা ক্রিয়েট হয় না। বাট একটা ছেলে যখন দেশের বাইরে থেকে পড়াশোনা করে, তার মধ্যে কিন্তু এই স্কিলগুলি ডেভেলপড হয় যে আসলে আমার কি করা উচিত। আমি যদি একটা রেসপন্সিবল পার্সন হতে যাই, বা আমি যদি আমার টিউশন ফিসটা পেমেন্ট করতে যাই, আমাকে কিন্তু একটা রুটিন লাইফ লিড করতে হচ্ছে, আমাকে একটা বাজেটের মধ্যে থাকতে হচ্ছে, যেই বাজেটটা, যে রুটিন লাইফটা কিন্তু আমার পরবর্তী ক্যারিয়ারে গিয়ে কিন্তু অনেক বেশি একটা ভালো ইম্প্যাক্ট ফেলে আমার ডিসিশন মেকিং এবং আমার প্রফেশনাল ক্যারিয়ারের ক্ষেত্রে। সো এইভাবে আমরা দেখতে পারি যে আসলে একটা ছেলে যখন দেশের বাইরে থেকে পড়াশোনা করে, তার পার্সোনাল গ্রোথ এইভাবে হতে পারে। দেন আরো বেশ কিছু ব্যাপার আছে, যেমন ধরেন যে একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে থেকে পড়াশোনা করে, সে সময়ের মূল্য দিতে বুঝে। অনেক সময় সে দেখা যায় যে একটা ছেলে যখন বাংলাদেশে আসে, যখন ছুটিতে চলে আসে, তখন সে এসে তার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দেয়, সেই জায়গাতে গিয়ে কিন্তু আসলে একটা ডিফারেন্সিয়েট দেখা যায় যে একটা বাংলাদেশে একটা ছেলে যে আসলে কোনো ধরনের কোনো কাজ কর্ম করে না, বা তার আর্নিং এর প্রতি ওরকম ঝোঁক নেই, বিকজ তার তো আসলে সেই নিডটা নেই। তার তো আসলে টিউশন ফিস ম্যানেজ করা, বা তার বাসার কস্টিং দেওয়া, অ্যাকোমোডেশন কস্টিং করা, এই ধরনের কিন্তু তার কিন্তু কোনো রেসপন্সিবিলিটিস তার মধ্যে নেই। তো আসলে ওই কালচারটা আমাদের মধ্যে গ্রো করে না। বাট একটা ছেলে যখন দেশের বাইরে থেকে পড়াশোনা করে, তার মধ্যে কিন্তু সেই কালচারগুলি, সেই স্কিলগুলি কিন্তু শুরু থেকেই বিল্ড আপ হওয়া শুরু করে। সো পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে কিন্তু আসলে দেশের বাইরে যারা পড়াশোনা করে তারা অনেকটা এগিয়ে থাকে রাদার দেন তারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে। নাম্বার 2, একাডেমিক এক্সিলেন্স বা একাডেমিক ইনরিচমেন্ট বলতে পারেন জিনিসটা। যেই স্টুডেন্টরা দেশের বাইরে থেকে পড়াশোনা করতে যায়, তার মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু শুরু থেকে চলে আসে বিকজ অফ তার একাডেমিক কালচারের জন্য। যেমন একটা স্টুডেন্ট সাপোজ সে ইউকে থেকে পড়াশোনা করছে বা অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করছে, সে যে একটা ক্লাসরুমে এনভায়রনমেন্ট পায়, সে যে একটা মাল্টি কালচারাল তার ব্যাচমেট হয়, তার ক্লাসমেট হয়, সে কিন্তু সেই কালচারগুলি কিন্তু সে শিখতে পারে। যে একটা ইন্ডিয়ান কালচার কেমন হতে পারে, বা একটা আফ্রিকান কালচার কেমন হচ্ছে, বা একটা স্টুডেন্ট যখন সে নেপাল, পাকিস্তান, ফ্রান্স, স্পেন, জার্মানি থেকে সে এসে যখন ব্রিটিশ ক্লাসরুমে সে ক্লাস করছে, এবং সাথে সাথে একটা বাংলাদেশি স্টুডেন্ট যখন সে একই রুমে বসে ক্লাস করছে, দেন কালচারাল যে ডাইভার্সিটি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু গ্রোথ করে কিন্তু এই একাডেমিক এক্সেলেন্স বলেন এই কারণে কিন্তু। যেমন আর একটা ব্যাপার যে আসলে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, আমি কোনো কান্ট্রিকে কিন্তু পিছিয়ে রাখবো না। সব কান্ট্রি কিন্তু ইকুয়ালি এক একটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু একজন কিন্তু এগিয়ে থাকে। যেমন মনে করেন যে ইউকে ক্লাসরুমে বসেই আপনি যখন একটা ব্রিটিশ ডিগ্রি নিচ্ছেন, সেই ব্রিটিশ ডিগ্রিটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড। আমরা আসলে অনেক
আমাদের মধ্যে আসলে অনেক সময় একটা যে খারাপ জিনিস মনে আসে, যে আসলে আমাদেরও খারাপ লাগে যখন দেখি যে আসলে এশিয়ার 300 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি থাকে না। আমরা আমাদের প্রাচ্যের অক্সফোর্ড বলি, ঢাকা ইউনিভার্সিটিকে বা বুয়েটকে বা চুয়েট ফুয়েট, এত বাংলাদেশে এত নাম করা ইউনিভার্সিটি রয়েছে। বাট আমার মনে কষ্ট বা আমার সকলেই আসলে এই জিনিসটা নিয়ে আফসোস করি, আসলে এশিয়ার 300 ইউনিভার্সিটির মধ্যে কিন্তু বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি থাকে না, যেখানে পাকিস্তানে 12টা ইউনিভার্সিটি থাকে, ইন্ডিয়ার 40টা ইউনিভার্সিটি থাকে। সো আশা করি ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার আমরা দেখতে পারবো যে আসলে এশিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ইউএস র্যাঙ্কিং এও বাংলাদেশি ইউনিভার্সিটিগুলি থাকবে। অবশ্যই আমি সেটা বিশ্বাস করি এবং ইনশাআল্লাহ সেই দিন অনেক বেশি দূরে নয় যেদিন আমরা দেখতে পারবো আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের যত টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলি রয়েছে সেগুলি আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখতে পারবো। সো ইন দ্য মিন টাইম আমি যেটা আমি বলছিলাম, একাডেমিক এক্সেলেন্সের মধ্যে কিন্তু আরেকটা জিনিস পড়ে, যে আসলে আমাদের যে পড়াশোনার যে ডিফারেন্সটা, যে আসলে আমাদের কাছে বা আমার কাছে মনে হচ্ছে যে আমি এতদিন বাংলাদেশে পড়াশোনা করার পর আসলে আমরা যে জিনিসটা আমি ডিফারেন্সিয়েট করতে পারি ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডার পড়াশোনার মানের সাথে, সেই দিক থেকে দেখতে পারি যে আসলে যাদের টিচিং মেথডটা আসলে কিন্তু অনেক বেশি ডিফারেন্ট বাংলাদেশি কালচার থেকে ফরেন এডুকেশনের মধ্যে, বা বাংলাদেশি এডুকেশন থেকে ফরেন এডুকেশনের মধ্যে আসলে একটা বেসিক পার্থক্য আমি যদি বলি, সেটা হলো যে আসলে আমরা বাংলাদেশি যারা পড়াশোনা করছি সেখানে কিন্তু সব পড়াশোনায় কিন্তু ওয়ান কাইন্ড অফ আসলে পুঁথিগত বিদ্যা। যেমন আমি আমার পড়াশোনা করতে গিয়ে আমি দেখেছি আসলে আমি যখন পড়াশোনা করেছি সেক্ষেত্রে কিন্তু আসলে আমার থিওরিটিক্যাল বিদ্যাটি আসলে বেশি আমি অ্যাডপ্ট করেছি, বা আসলে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে আমার মতো যারা বাংলাদেশে পড়াশোনা করেছে তারা কিন্তু থিওরিটিক্যাল পড়াশোনাটাই আসলে বেশি করে থাকে। দেন আমি আসলে দেশের বাইরে অনেকদিন ধরে আমি কাজ করছি, যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায় এবং তাদের সাথে আমার ফ্রিকুয়েন্টলি কথাবার্তা হয়, এবং আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আসলে তোমার পড়াশোনাটা আসলে কি টাইপের পড়াশোনা করো, আসলে তোমাদের পড়াশোনার মধ্যে তোমাদের ফ্যাকাল্টিরা আসলে কি জিনিস শিখায়, আসলে কোন জায়গায় তুমি মনে করছো যে আসলে বাংলাদেশের পড়াশোনার সাথে দেশের বাইরে পড়াশোনার একটা গ্যাপ রয়েছে। সেই ক্ষেত্রে তারা শুরুতেই বলে আসলে ভাই আমাদের পড়াশোনাগুলো আসলে অনেকটাই প্র্যাকটিক্যাল। তো আমি একটা ক্লাস করার পরে আমি কিন্তু পরের ক্লাসটি আসলে আমি প্র্যাকটিক্যালি আমি বুঝাই। যেমন দেশের বাইরে যখন বিভিন্ন ধরনের জব ফেয়ার হয়, সেই জব ফেয়ার কিন্তু আমরা দেখতে পাই আসলে ওয়ার্ল্ডের বড় বড় চেইন ব্র্যান্ডগুলি যেগুলো রয়েছে, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যাপেল থেকে শুরু করে কোন কোম্পানি নেই আসলে, সেসব কোম্পানিগুলি যখন তাদের এক্সপার্ট টিম মেম্বার এসে যখন আপনাকে ক্লাসরুমে বসে তাদের রাইট নাও কি ধরনের অপারেশন চলছে, সেই সব অপারেশন করতে গিয়ে তাদের কি ধরনের ডিফিকাল্টিস তারা ফেস করতেছে এবং সেই এক্সপিরিয়েন্সগুলি বা সেই প্রবলেম সলভিংগুলি তারা কিভাবে করেছে, সেগুলি যখন একটা গুগলের চিফ এসে যখন একটা ক্লাসরুমে এসে আপনাকে ডিসক্রাইব করবে, তখন কিন্তু আসলে আপনার মধ্যে কিন্তু আসলে রিয়েল লাইফ সিনারিও কিন্তু আপনি তখন দেখতে পারেন যে আসলে জব ফিল্ডে বর্তমান পরিস্থিতি কি, বা জব ফিল্ডে কোন ধরনের ডিফিকাল্টিস আসছে এবং আমি একটা প্রবলেম ফেস করলে পর আমি তার সলিউশনগুলি কিভাবে করব, সেই সলিউশনগুলি কিন্তু আপনাকে গুগলের চিফ বা ফেসবুকের একজন গুরুত্বপূর্ণ অথরিটি সে এসে কিন্তু আপনাকে রিয়েল লাইফ সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে আপনার ক্লাসরুমে বসে। তাহলে যেই জিনিসগুলো আসলে আমরা মিস করি আমাদের এডুকেশনে, ইনশাআল্লাহ ইন দ্য নিয়ার ফিউচার হয়তো বা বাংলাদেশের এডুকেশনের সিস্টেমের মধ্যে এই কালচারগুলি চলে আসবে, তখন কিন্তু বাংলাদেশ স্টুডেন্ট যারা বাংলাদেশে পড়াশোনা করছে তারা ওয়ার্ল্ড ক্লাস একটা এক্সপিরিয়েন্স পাবে। একাডেমিক এক্সিলেন্স বলতে আমি এটাই বুঝিয়েছি যে বাংলাদেশি স্টুডেন্ট কোন জিনিসটা মিস করছে, এবং আপনি যখন দেশের বাইরে থেকে পড়াশোনা করবেন দেন কোন কোন জিনিসগুলো আপনি এক্সট্রা হিসেবে বা আপনার ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে আপনি আপনার একাডেমিক যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে আপনি পাবেন। সো নাম্বার 3 যদি আমি বলি, অনেক বড় একটা ব্যাপার, বর্তমানে আসলে সারা ওয়ার্ল্ডে যদি আপনি আপনার এক্সপার্টাইজ বা আপনার অপিনিয়ন যদি আপনি বিল্ড আপ করতে চান বা আপনার অথরিটি যদি বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় অস্ত্র হলো গিয়ে আপনার মুখের ভাষা বা আপনার ল্যাঙ্গুয়েজটা। আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার অথরিটি বিল্ড করতে চাচ্ছেন। এখন আপনি ধরেন সারা ওয়ার্ল্ড থেকে আপনি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন, বাট আমাদের বাংলাদেশে যখন আমরা পড়াশোনা করি আমাদের অনেকেরই কিন্তু ইংলিশের জড়তা রয়ে যায়, কিন্তু একটা ছেলে যখন দেশের বাইরে থেকে পড়াশোনা করে তাদের কিন্তু অবশ্যই ইংলিশে, ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু আসলে তাদের পড়াশোনা বা একাডেমিক ক্যারিয়ারটা হয় কিন্তু ইংলিশের মাধ্যমেই। তাদের কোর্স কারিকুলাম থেকে শুরু করে তাদের প্রেজেন্টেশন এবং সবকিছু কিন্তু ইংলিশেই হয়। তো বাংলাদেশে কিন্তু সব কারিকুলামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশে হচ্ছে, বাট তারপরেও কিন্তু বাংলাদেশে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু ক্লাসরুমে বসে সে যে 100% সে যে ইংলিশে টকিং করছে বা তার ফ্যাকাল্টি যে 100% যে সে ইংলিশে লেকচার দিচ্ছে এরকম কিন্তু না। কিছু গুটি কয়েক ইউনিভার্সিটিতে হয়তো বা সে ফুল টাইম বা সে যতক্ষণ ক্লাসে থাকছে বা পুরো ক্লাসের এনভায়রনমেন্টটাই বা ফুল ইউনিভার্সিটি কালচারটাই হয়তো বা ইংলিশে, বা সেটার নাম্বারটা কিন্তু অনেক কম। বাট অন দ্য আদার হ্যান্ড একটা ছেলে যখন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে যখন সে তার
ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করছে তাকে কিন্তু একটা লং টাইম কিন্তু সে চাইলেও কিন্তু সে আসলে বাংলায় কথা বলতে পারবে না, কারণ সেই সুযোগটা নেই। সো এতে করে কি হয়, একটা স্টুডেন্ট কিন্তু ইংলিশে যে কথা বলার জড়তা বা তার কনফিডেন্স লেভেলটা কিন্তু তখন কিন্তু বেড়ে যায় যখন সে ওই ধরনের ডিগ্রি সে অ্যাচিভ করে। এবং এই স্কিলটা তার পরবর্তী ক্যারিয়ারে গিয়ে সে বাংলাদেশে কাজ করুক বা সে দেশের বাইরে এসে যেখানে সে কাজ করুক, তাকে কিন্তু অবশ্যই তার ডেলিভারিটা ইংলিশে দেওয়া লাগছে। এবং সেই ডেলিভারি যখন সে ইংলিশে দিচ্ছে, তার ইংলিশ স্পিকিংটা যদি একটা টপ নচ হয়, তখন কিন্তু তার ক্যারিয়ার সামনের দিকে যাওয়া বলেন বা তার অ্যাকসেপ্টেন্সি বলেন বা তার অথরিটি বিল্ড আপ করা বলেন, সব ক্ষেত্রেই কিন্তু তার আসলে ইংলিশটা খুবই দরকার হয়। এবং এই ইংলিশটা কিন্তু অ্যাডাপ্টেশন বা একটা হাই স্কিল কোয়ালিটি বা আপনার ফ্লুয়েন্সি বলেন, আপনার প্রোনাউন্সিয়েশন বলেন, এই জিনিসটা কিন্তু অনেক বেশি স্কিলফুল বা একটা টপ নচে যায় যখন আপনি আপনার ব্যাচেলর বা মাস্টার্সটা আপনার দেশের বাইরে থেকে করেন। সো এবং এই স্কিলটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি আসলে ইংলিশে কথা বলতে না পারি, আসলে এই মডার্ন সময় আসলে আমি কিন্তু কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো না টোটাল ওয়ার্ল্ড থেকে বা টোটাল ক্যারিয়ার থেকে আমার। সো এইটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ যদি আপনি দেশের বাইরে থেকে পড়াশোনাটা করেন। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 4, ক্যারিয়ার অপরচুনিটি। সো ক্যারিয়ার অপরচুনিটি যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আসলে একটা মজার এক্সপিরিয়েন্স আমি এটা শেয়ার করি। তো এই ক্যারিয়ার অপরচুনিটি যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমি একটা গল্প দিয়ে শুরু করি। আমাদেরই এক স্টুডেন্ট, আমি আসলে দূরের স্টুডেন্টের কথা বলা দরকার নেই, আমাদের নিজেরই স্টুডেন্ট বেশ কিছু রয়েছে যারা মাইক্রোসফট, গুগল, লয়ার্স ব্যাংক, সো এবং এই ইউকের বেশ কিছু নাম করা কোম্পানিতে তারা জব করছে। এবং এই জব করাটা আসলে এরকম হয়েছে যে আসলে আমাদের একটা স্টুডেন্ট বাংলাদেশে একটা ব্যাংকে জব করতো। সে দেন ইউকেতে যায়, ইউকেতে যাওয়ার পরে সে ইউকেটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং জাস্ট খালি কয়েকটা ব্যাংকে সে জাস্ট সিভি ড্রপ করে এবং ইন্টারভিউ দিয়ে কিন্তু জব পেয়ে গেছে। অনেক সময় আসলে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই ছিল যে আসলে আমরা অনেকেই বলি যে আসলে ইউকেতে যাওয়ার পরে হয়তো আমার ক্যারিয়ার হবে না বা আমি ভালো কোনো জব পাবো না, সবসময় কি আমার ব্লু কলারের জব করতে হবে কিনা। বাট আসলে এটা কিন্তু না, এটা কিন্তু না, বিকজ অফ আমাদেরই স্টুডেন্ট তারা ইউকের ভালো ভালো জায়গায়, যেমন আমি একটু আগে বললাম যে আসলে লর্ডস ব্যাংক বলেন, দেন ফেসবুকে আছে, গুগলে আছে, মাইক্রোসফটে আছে। তো বিভিন্ন আমরা যেইগুলি আসলে বাংলাদেশ থেকে শুনে আসছি এই ধরনের কোম্পানি, সেসব কোম্পানি কিন্তু আমাদের স্টুডেন্ট আসলে জব করতেছে। তারা কি করছে, তারা কিন্তু ভালো ভালো সাবজেক্ট, যারা ব্যাচেলার করছে, ভালো ভালো সাবজেক্ট মাস্টার্স করছে, যেমন ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি। সো এরকম টপ নট সাবজেক্টগুলো যদি আপনি আপনার ব্যাচেলারটা কমপ্লিট করেন বা মাস্টার্সটা কমপ্লিট করেন, দেন কিন্তু আপনার ক্যারিয়ার কিন্তু এমনিই অনেকটা মানে ভালোর দিকে চলে যায়, জাস্ট খালি আপনার ডে ওয়ানে যে আপনি সাবজেক্টটা চয়েস করছেন সেই কারণেই। অন দ্য আদার হ্যান্ড, যেটা কিন্তু ইউনিভার্সিটিগুলি কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কিন্তু তারা কোলাবোরেশন করে, যে তারা কিন্তু জব ফেয়ার অ্যারেঞ্জ করে এবং সেই সব জব ফেয়ারে কিন্তু এই ধরনের ওয়ার্ল্ড রিকগনাইজ ব্র্যান্ড কিন্তু তারা পার্টিসিপেট করে। যে এরকম না যে জাস্ট খালি ছোটখাটো কোম্পানি আসলো এটা নামে একটা জব ফেয়ার করে, এরকম না। তারা কিন্তু সেই জব ফেয়ার থেকে কিন্তু স্টুডেন্টরা সিভি ড্রপ করছে, ইনস্ট্যান্ট আবার ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে, ওয়াক ইন রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। এবং তারা কিন্তু খুব হাইলি পেইড স্যালারি দিয়ে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টকে রিক্রুট করতেছে। হয়তোবা সেই জিনিসগুলো আমাদের সামনে আসে না, বিকজ আমরা আসলে ওইভাবে কিন্তু স্কিলড ফুল হতে পারছি না। এবং যেই সাবজেক্টগুলি নিয়ে আসলে আপনি পড়তে যাচ্ছেন বা ক্যারিয়ার ফোকাস করতে যাচ্ছেন, সেই সাবজেক্টে যদি ওয়ার্ল্ড লিডিং পজিশনে যে সাবজেক্টগুলি রয়েছে, সেই সাবজেক্টগুলি নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যারিয়ারটা অনেক বেশি সহজ হয়ে যায়। বিকজ আপনার ইউনিভার্সিটি বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করে তারা জব ফেয়ার অ্যারেঞ্জ করছে এবং আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে পিক করে তারা তাদের জবে কিন্তু আপনাকে সেটেল করে দিচ্ছে। এবং আরেকটা জিনিস, বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু তারা কিন্তু প্রত্যেক বছর তাদের একটা পাবলিকেশনস তৈরি করে। সেই পাবলিকেশনস থেকে আমরা কিন্তু দেখতে পাই যে আসলে একটা ইউনিভার্সিটির জব এমপ্লয়মেন্ট রেট কিন্তু অলমোস্ট প্রায় 95%। আমরা যেসব ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, সেসব ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছরই তাদের 90% স্টুডেন্টই তারা কিন্তু ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করার পরেই তারা জব পেয়ে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ, যেটা আসলে আমাদের দেশেও জব ফেয়ার হয়। আই নো আমাদের দেশে অনেক ধরনের জব ফেয়ার হয়। তো সেসব জব ফেয়ার আসলে কতটুকু ইফেক্টফুল সেটা হয়তো বা আমি বলতে পারছি না। বাট হলো কি, আমাদের স্টুডেন্টরা যেহেতু দেশের বাইরে থেকে এই ধরনের জব ফেয়ারে পার্টিসিপেট করে এবং তারা কিন্তু ইনস্ট্যান্ট চাকরি পেয়ে যাচ্ছে, তো তাদের সংখ্যাও কিন্তু খুব একটা যে কম এরকমও না। যারা ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করছে, যারা ক্যারিয়ার ফোকাসটা খুব ভালো রাখছে, তারাই কিন্তু আলটিমেটলি ভালো ভালো জব নিয়ে কিন্তু তারা খুব হাই র্যাঙ্ক স্যালারি পাচ্ছে। এই 4টা পয়েন্ট যদি আপনারা খেয়াল করেন, আসলে দেশের বাইরে পড়াশোনা করাটা আসলে আপনার জন্য কি মনে হচ্ছে, যে আসলে এটা কি ভালো দিক বা খারাপ দিক, বা আসলে আপনাকে কোন ধরনের চেঞ্জেস এনে দিচ্ছে দেশের বাইরে থেকে যখন আপনি আপনার ব্যাচেলরটা শেষ করছেন বা মাস্টারটা শেষ করছেন, রাদার দেন আপনি আপনার ব্যাচেলরটা বাংলাদেশ থেকে করছেন।
আমি আসলে কোনো কম্পারিজনে যাব না, বা আমি আসলে বলবো না যে এটাই ভালো এটাই খারাপ। আমি সবসময় বলছি যে আপনি আপনার চোখ দিয়ে দেখেন, দেশের বাইরে যদি আপনি পড়াশোনা করেন সেটা কি আসলে অর্থই হবে নাকি, নাকি মনে করছেন যে দেশের মধ্যে থেকে পড়াশোনা করলে পরে আপনি সেখান থেকে বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন। তো এই ডিসিশন মেকিং আপনার উপরে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছুটা ট্রাই করলাম, আসলে দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করি নাই, দুটার মধ্যে আসলে আমি তুলে ধরলাম যে দুই ধরনের দুইটারই সুবিধা অসুবিধা রয়েছে, বাট সুবিধাটা কার অসুবিধাটা কার সেই ডিসিশনটা আপনার। সো এই ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করেছি যে আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ইনফরমেশন শেয়ার করতে আপনাদের সাথে, যে ইনফরমেশনগুলো আসলে আমি আমার স্টুডেন্টের কাছ থেকেই নিয়ে থাকি। যেহেতু আমি আলহামদুলিল্লাহ আমি ট্রাই করেছি অনেক স্টুডেন্টকে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায়, এবং আমার এতটুকু নেটওয়ার্ক হয়েছে যে আসলে তাদের সাথে আমার রেগুলার বেসিসে কথাবার্তা হচ্ছে, এবং আমি কিন্তু সব স্টুডেন্টের আমি খোঁজ খবর রাখি, তাদের আসলে নিত্যদিনের কোন ধরনের কি ডিসিশন নিচ্ছে, বা তাদের প্রোগ্রেস কিরকম হচ্ছে, বা কোন ধরনের প্রবলেম ফেস করছে। সো সেই সবকিছু এক্সপিরিয়েন্সগুলি কিন্তু আমি আমার স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি, এবং আমি আমার 4 বছরের ক্যারিয়ারে দেখে যতটুকু শিখেছি সেই ইনফরমেশন আমি ট্রাই করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করতে। আশা করি হয়তোবা এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে ডিসিশন নেওয়ার জন্য। সো আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকতে পারেন, বা শেয়ার করতে পারেন আমার ইনফরমেশনগুলি। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।